জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে দিনব্যাপী বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস শীর্ষক এক গোল টেবিল আলোচনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অপর এক কাউন্সিলে তিনি বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন রাজনীতিবিদরাই। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরে ইউএস বাংলা বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন মূলত রাজনীতিবিদরাই। বৈঠকে মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন ফর সাস্টেইনেবল, ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট গ্লোবাল ইকোনমি এসডিজি বাস্তবায়নে অর্থায়ন প্রতিশ্রুতি রূপায়ণ শীর্ষক উদ্বোধনী সেশনে যোগ দেন। এ সময় স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে নিউ ইয়র্কের একটি হোটেলে কসোভোর প্রেসিডেন্ট এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের কর্মসেশন ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশের ব্লুপ্রিন্ট আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। পরে ক্লাব দে মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনের শেষ ভাগে এশিয়া সোসাইটি আয়োজিত এ কনভারসেশন উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এটি পরিচালনা করেন এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিউং হা ক্যাং। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজনৈতিক দলের 4 নেতাকে সফর সঙ্গী করে জাতিসংঘের এবারের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নেতাদের এই সফরে দলগুলোর মধ্যে সম্পর্কের শীতলতা কিছুটা কমবে। অন্যদিকে চলমান অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্ব নেতাদের দৃষ্টি কাটতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত শিমুল খানের রিপোর্ট। জাতিসংঘের চলমান ৮০তম সাধারণ অধিবেশনে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্ব নেতাদের বার্ষিক এই সম্মেলনে অংশ নিতে গেল রোববার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছায় ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে সরকারের 7 উপদেষ্টা সহ 3টি রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে চলছে নানান বিশ্লেষণ। IMF এর প্রধানের তার সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়া রোহিঙ্গা নিয়ে তিনি কূটনৈতিক তৎপরতা সেখানে চালাচ্ছেন। শেখ হাসিনা নিজে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় তখন যে দ্বারটা উন্মুক্ত করে দিয়ে আমাদের জন্য যে বিস্ফোরণটা তৈরি করেছে, এই বিস্ফোরণটা এত গভীরে চলে গেছে, এটা চাইলেই কেউ যে কোনো দিন এভাবে ব্লেড দিয়ে কেটে রিমুভ করে ফেলতে পারবে না। জাতিসংঘের অধিবেশনে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে সাইডলাইনের বৈঠকগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে রাজনৈতিক প্রজ্ঞা আরও বাড়ানো এবং বিদেশে বাংলাদেশের আরও বন্ধু বাড়াতে সহায়তা করতে পারে বলে মনে করেন তারা। যে রাজনৈতিক দলগুলি আজকে সম্মেলনে গেলেন, এরা যদি ওইখানে ঐক্যমত্য পোষণ করেন একটা সুষ্ঠু নির্বাচনের, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না এবং একটা ভালো নির্বাচন হবে এবং আমরা সেইখানে একটা ভালো ফলাফলও দিতে পারবো, যেটা নাকি জনগণের প্রতিনিধিত্ব করবেন যারা, তারাই যদি সংসদে যেতে পারে। পুরো জাতি ইউনূস সাহেবের পেছনে আছে, সেখানে সরকারি দল বা বিরোধী দল বা যেই দলই থাকুক না কেন,
তাদের একটা রিপ্রেজেন্টেশন এই সম্মেলনে আছে, এটা ভালো ফল বয়ে আনবে। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের সফরের মাধ্যমে একটি নতুন ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সংমিশ্রণ তৈরি হতে পারে, যেহেতু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান একদিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়, অন্যদিকে এটি দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন মাত্রা যোগ করে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। পিআর পদ্ধতি মানেই স্থায়ী অস্থিতিশীলতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণ যেমন গণতন্ত্র চাইবে সেটারই প্রয়োগ করতে হবে, তাদেরকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। পিআরএ কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে, দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে, তাহলে তাদেরকেই নমনম করলে হলো, আর কাউকে তো বোঝার দরকার নাই। যারা বাংলাদেশের সাস্টেইনেবিলিটি চায় না, সবসময় অস্থিরতা চায় পিআরের মাধ্যমে, তাদের বক্তব্যই কিন্তু এস্টাবলিশ হবে। আমাদেরকে সব কিছু বিবেচনা নিতে হবে, আমাদেরকে জানতে হবে কে আমাদের এমপি হবে। আমাদের জনগণ জানতে চায় আমরা কাকে ভোট দিলাম। নির্বাচন সামনে রেখে দেশে বিদেশে ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। আর কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে নির্বাচন সহ গণতান্ত্রিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেবে বলে জানান তিনি। বিএনপির মনোনয়ন নিয়ে ডাক্তার জাহিদ বলেন, যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে। এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, ওনারা জনগণের ভালোবাসা অর্জন করার চেয়ে জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। ওনারা দেশকে মনে করে ওনাদের পৈতৃক সম্পত্তি যেমনি ইচ্ছা অমনে ওনারা চালালে দেশবাসী খুশি হবে। কিন্তু ওনারা এই অন্যায় ওনাদের পূর্বপুরুষরাও করেছেন, ওনারাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেশের মধ্যে জনগণ। আসেন মাঠে, জনগণ আপনাদেরকে সত্যিকারতে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়, জনগণ জানে। ফ্যাসিবাদ বিদায় নিলেও প্রতিবেশী দেশের প্রশ্রয়ে এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, আগামী নির্বাচনে ভারতের প্রভাব মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ। আর চায়না ভাইস প্রেসিডেন্ট মিঝো পিজিয়াং বলেছেন, রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান। সকালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চায়না ভাইস প্রেসিডেন্ট মিস্টার জো পিংজিয়ান। বৈঠক শেষে জো পিংজিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে আগ্রহী বন্ধুপ্রতিম দেশ চীন। China is committed to the policy of good neighborliness and friendship with all Bangladesh people. China and Bangladesh can deliver more benefits to our two peoples and make more contributions to the region and the world. সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দলটি। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হতে চায় জামাতে ইসলামী। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। তার মধ্যে এটা আমির জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। আর দেশের রাজনীতির আর কোনো আভ্যন্তরীণ খুব বিষয় কিন্তু এখানে আলোচনায় স্থান পায়নি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমির জামাত।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়াতে ৭ জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদনে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট ৮টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে একই ট্রাইব্যুনালে। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলের শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে কগনিজেন্ট প্রসিডিং শুরু হলো এবং তাকে আগামী 29শে সেপ্টেম্বর অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকাল ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় ইউএনডিপির প্রতিনিধি দলের 7 সদস্য উপস্থিত ছিলেন। পরে তিনি ঘণ্টাব্যাপী আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান প্রতিনিধি দলকে। বরিশাল জেলা ও দায়রা জজ ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইউএনডিপির কর্তৃক আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নিচ্ছেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরিব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজ হয় তার আশা প্রকাশ করেন। আদালত পরিদর্শন শেষে ইউএনডিপির কর্তৃক আয়োজিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড ইফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি। তাদের যে ডিপ্লোম্যাটিক যে সুযোগ সুবিধা আছে এবং একটা দেশের সাথে আরেকটা দেশে যতটুকু করা সম্ভব হাই কমিশনার হিসাবে এবং আপনার ইউএনডিপির প্রধান হিসাবে যতটুকু করা সম্ভব তার মধ্যে থেকে তারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং তারা মেইনলি ফোকাস করে আমাদের দেশে যারা গরিব দুঃখী বিচার প্রার্থী রয়েছে তারা কিভাবে বিচার মানে অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে এইগুলো উপরে বেসিক্যালি তাদের থাকে ফোকাস থাকে। তো সেই হিসাবে তারা আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আজ থেকে প্রচারণা নেমেছে প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচারণা করেন তারা। ছাত্রদল মনোনীত প্যানেলে সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ি এবং ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ব্যবসা প্রশাসন অনুষদে প্রচারণা চালান। এ সময় তারা ভোটারদের কাছে ভোট চান। সেই সাথে ইস্তেহারে কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে মতামত নেন শিক্ষার্থীদের। এর আগে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট 415 জন প্রার্থী তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এছাড়া দুপুরে 24 সিনেট কক্ষে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সাথে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খাগড়াছড়ি সদরে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হয়। জুম ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা অবরোধে ইউএনডিপির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ সহ 3টি সংগঠন সংহতি প্রকাশ করে। সকাল থেকে জেলা সদরের চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বেলছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। আসলে তৈরি পোশাক কারখানায় আন্দোলনের মাধ্যমে অসন্তোষ সৃষ্টি করার অভিযোগে এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। সকালে আশুলিয়া জামগড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শ্রমিকের নাম টিপু সুলতান। তিনি আসলে নিশ্চিতপুরের নাসা গ্রুপের শ্রমিক। পুলিশ জানায় গার্মেন্টসে আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে তাকে আটক করা হয়। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আজও আশুলিয়ার নাসা গ্রুপের সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নাসা গ্রুপের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত পার্বতীপুর। একটি গাড়ির অভাবে দীর্ঘদিন যাবৎ ফায়ার সিভিল সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি প্রায় অচলাবস্থার কারণে ঝুঁকিতে রয়েছে উপজেলার কয়েক লক্ষ মানুষ। দ্রুত সময়ের মধ্যে অকেজো গাড়ি চালুর দাবি স্থানীয়দের। প্রতিনিধি আব্দুল আল মামুনের প্রতিবেদন। দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি, কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প সহ প্রায় 10টি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে দিনাজপুরের পার্বতীপুরে। গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে এখানে বেশ কয়েকটি অত্যাধুনিক ফায়ার স্টেশন বা স্যাটেলাইট স্টেশন থাকার কথা। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামমাত্র একটি স্টেশন থাকলেও গত 1 মাস যাবৎ তা প্রায় অচলাবস্থায় পড়ে আছে। অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক সেবা প্রদান, সচেতনতামূলক মহড়া প্রদর্শন ও গণসংযোগ ছাড়াও জরুরি মুহূর্তে কাজ করে থাকে ফায়ার সার্ভিস। পার্বতীপুরে কাজ করে আসছিল 6000 লিটার পানি বহনকারী একটি বড় এবং একটি ছোট গাড়ি। তবে 30 বছরের বেশি সময় ধরে চলে আসা ছোট এই গাড়ির চাকার হুইল সিলিন্ডার বাকেট নষ্ট হওয়ায় প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে এই স্টেশনের কার্যক্রম। এই উপজেলার জন্য একটা অত্যাধুনিক যাতে ফায়ার স্টেশন নির্মিত হয় সে ব্যাপারে আমি অনুরোধ করছি। ফলে প্রয়োজনের সময় বাহির থেকে গাড়ি আসতে লাগছে অতিরিক্ত সময়। এতে ক্ষতির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। আর তাই দ্রুত স্যাটেলাইট স্টেশন স্থাপনের পাশাপাশি অকেজো গাড়ি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদপুর ইউনিয়নে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় 10টি ঘর পুড়ে যায়। এরপরে শ্রীবন্দর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসে যে গাড়িটি অকেজো অবস্থায় পড়িয়ে রয়েছে তা অতি সত্বর সংস্কার করা প্রয়োজন। এদিকে ফায়ার সার্ভিসের নষ্ট গাড়ি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যন্ত্রাংশ পেলে পুনরায় গাড়িটি চালুর কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের ডিডি মহোদয় পার্সের অভাবে গাড়িটা মেরামত করতে পারছে না, পার্স ঢাকা থেকে ঢাকা অর্ডার দিচ্ছে। অপরদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আমরা যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেন এটা দ্রুত সার্ভিসিং করা হয় বা নতুন যদি সংযোজন করা হয় এখানে পার্বতীপুর উপজেলার জন্য যেটা বিশেষ করে প্রয়োজন এই ব্যবস্থা আমরা অতি দ্রুত করব। আব্দুল আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। সারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষি মন্ত্রণালয়ের বিগত 1 বছরের সাফল্য অর্জন ও সার্বিক অগ্রগতি সম্পর্কে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা জানান, গত 1 বছরে সারের কোনো মূল্য বৃদ্ধি করা হয়নি। গত 1 বছরে কৃষি পণ্যের রপ্তানি 10% বৃদ্ধি পেয়েছে। জানিয়ে উপদেষ্টা বলেন, সারা দেশে 100টি মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে। কৃষি জমি সুরক্ষা অধ্যাদেশ এবং কীটনাশকের অপব্যবহার রোধ এবং উচ্চ মূল্য প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি উপদেষ্টা। উচ্চমূল্য কীটনাশক অপব্যবহার হচ্ছে, এটা সত্যি কথা। এটারও একটা বিধিমালা করে দিয়ে যাচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি, যেটা আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন, যেখানে কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু পরিবেশের জন্য কিন্তু এটা ক্ষতিকর। এটা পরিবেশের জন্য এখন যতটুকু পরিমাণ দরকার ওটা প্লাস আবার নকল কীটনাশকও বের হয়ে গেছে। শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদনপুর, চন্দ্রপুর, মাহমুদপুর ও চিংতি ইউনিয়নের পদ্মা শাখা নদী ও কৃষি জমির বিভিন্ন স্থান থেকে অবৈধ ড্রেজার দিয়ে বছরের পর বছর বালু উত্তোলন করছেন প্রভাবশালী সিন্ডিকেট ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসনের একাধিকবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেও নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এতে ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। প্রতিনিধি সজীব শিকদারের তথ্য ও ছবিতে জুবাইর রহমানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্তত 20 থেকে 25টিরও বেশি ছোট বড় সেলো মেশিন দিয়ে শরীয়তপুরের সদর উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবিরতভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র। এতে নদীর পার ও কৃষি জমি ধসে পড়েছে। এছাড়া শব্দ দূষণ, কৃষি জমি নষ্ট, পুকুর ভরাট ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জনদুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমাকে শব্দ হয়, আমাকে মাথায় সমস্যা হয়, আমাকে বুকের সমস্যা বাজে। পোলাহানে পড়ালেখা সেটা তো আছে, সে ছাড়াও এমনি মনে করেন কথায় আমাকে দিনে রাইতে 24 ঘন্টা ঘুমের চোখে মনে করেন মানুষ অর্থর শুয়ে যায়। টাকা দিব করে 100 করাইছি করছি, চাই না পয়সা আমাকে দেয় নাই। আর কই চাইলে এরমই করে। আমরা বাড়িকে দেখে আপনার সমস্যা রাখি, আমরা কি করবো বাবা কোন আমরা এত দেশ দেন, আমাকে ঘাট নাই, পথ নেই এবং বাড়ি নেই।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন দপ্তরের লোকজনকে ম্যানেজ করে নদী ও ফসলি জমি ও সরকারি নালা থেকে প্রভাব খাটিয়ে মাটি ও বালু উত্তোলন করছে। বর্তমানে গাইয়াতলা ও চন্দ্রপুর নদীর তল থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানালেন স্থানীয়রা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আগেও ড্রেজার নষ্ট করে দেওয়ার পাশাপাশি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয় জনপ্রতিরোধও গড়ে তোলা সম্ভব। মোবাইল কোর্টে ইনস্ট্যান্ট অভিযুক্তকে পেয়ে তাকে শাস্তির আওতায় আনতে হয়। যখন আমরা পাই না এমন কাউকে, তখন আমরা তাদেরকে নিয়মিত মামলা দিই। যখন আমরা পাই তখন তাদের জরিমানা এবং তাদের যেই যন্ত্রাংশ, যেই ভেকু দিয়ে তারা মাটি কাটছে, সেগুলো আমরা জব্দ করে থাকি। অবস্থা এই রকম পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের কাজ করছি, আমরা মেশিন জব্দ করে নিয়ে আসছি, পরে আবার মেশিন কিনে তারা কাজ চলমান রাখে। তো এই যে অভিযোগ আবার জানলাম, আবার আমরা সাথে সাথেই ব্যবস্থা নিব। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় কৃষকদের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। অল্প জায়গা ও কম খরচে এই চাষে লাভবান হচ্ছেন তারা। কৃষি অফিসের উদ্যোগে বাড়ছে আগ্রহ, পরিবর্তন আসছে অর্থনীতিতেও। প্রতিনিধি আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বাসাবাড়ির আঙিনা, ছাদ কিংবা পরিত্যক্ত খোলা জায়গা, এইসব জায়গায় এখন কাজে লাগাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনেক কৃষক। কারণ এখানে হচ্ছে বস্তায় আদা চাষ। জায়গা সাশ্রয়, কম খরচ ও সহজ পরিচর্যার কারণে জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। ফলনও আশাব্যঞ্জক। এক একটি বস্তা থেকে মিলছে ভালো পরিমাণ আদা। বাজারে আদার ভালো দাম থাকায় এটি কৃষকের জন্য হয়ে উঠেছে একটি লাভজনক ফসল। আদা চাষ আসলে এটা উপজেলা কৃষি কর্মকর্তার সহায়তায় আমরা করি। পরামর্শ অনুযায়ী চাষ করার পরে এখনো পর্যন্ত গাছের গ্রোথ এবং খুবই ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কৃষকরাই নয়, অনেক সাধারণ মানুষও এখন বাড়ির ছাদে কিংবা ড্রাম বা বস্তায় আদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। ফলে এটি শুধু একটি ফসল নয়, হয়ে উঠেছে একটি জনপ্রিয় কৃষি উদ্ভাবন। এটি হচ্ছে মশলা ফসল উৎপাদন প্রদর্শনী। এখানে আমরা আদার প্রদর্শনী প্রায় 300টি বস্তা আমরা এখানে কৃষককে দিয়েছি। একটি বস্তা থেকে 3 থেকে 4 কেজি ফলন হয়। সেই হিসাবে আমরা প্রায় এই যেই ওনাকে 300 বস্তা দিয়েছি, এখানে আমরা আনুমানিক 900 অথবা 900 কেজি বা 1000 কেজি বা 1 টনের মতো আমরা আনুমানিক ফলন ধরেছি। বস্তায় আদা চাষের মাধ্যমে অনাবাদি জমি ব্যবহার হচ্ছে, পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে তারা কম খরচে ভালো লাভ করতে পারছেন। দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে আমাদের সুযোগ থাকা সত্ত্বেও অনাবাদি রয়েছে, সেই জায়গাগুলোকে আবাদের আওতায় আনার জন্য আমাদের এবারে টার্গেট ছিল প্রায় 5000 বস্তায় আমরা আদা চাষ করব। আমাদের বিচ্ছিন্নভাবে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের কৃষকরা কিন্তু আমাদের যে উদ্বুদ্ধকরণ, সেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রত্যেকটি কৃষক এগিয়ে যাচ্ছে এবং আমাদের আদা চাষে আমাদের যে আবাদি এরিয়া, সেই আবাদি এরিয়া কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অল্প জায়গায় আর সীমিত খরচে বাড়তি আয়ের সুযোগ এনে দিয়েছে বস্তায় আদা চাষ। কৃষি অফিসের পরিকল্পনা, কৃষকদের আগ্রহ থাকলে ভবিষ্যতে এটি আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।